মানে আপনি দৌড়ানোর সময় আসলে যেটা মিস করতেছেন সেটা হচ্ছে লাইফ। মোস্ট অফ দ্যা পিপল এর হয়তো ৩ থেকে ৬ মাসের সেভিংও নাই। ওর উপরে সে চলতে পারবে। ৫ তলা বিল্ডিং এর হচ্ছে গিয়া প্রত্যেক ইউনিটে একজন করে লোক থাকে, ঠিক আছে? আমি আমার পাশের লোককে চিনি না। আমার নিচের ফ্ল্যাটে কে থাকে জানি না, উপরে কে থাকে জানি না। কাউকে চিনি না। সো আমার কোনো প্রতিবেশী নাই। ২০০ জনের সাথে যুদ্ধ করে আমার হচ্ছে একটা গাড়ির হ্যান্ডেল ধরে ঝুলতে পারবো কিনা। ভিলেজ পলিটিক্সটা আসলে কি? বা আপনি নিজে ভিলেজ পলিটিক্স করেন কিনা? প্রকৃতির যে ফুল বিষয়টা, হয়তো বৃষ্টি হচ্ছে বা শীতের সময় আমি ওই জিনিসটা একদম নেচারের ভেতরে বসে উপভোগ করতে পারতেছি। গ্রামে হচ্ছে আপনি অল্প টাকা দিয়ে ট্রিটমেন্ট পাবেন না, শহরে হচ্ছে বেশি টাকা দিয়ে ট্রিটমেন্ট পাবেন না। আমার তো কারেন্টই থাকবে না। সো আপনি ইলেকট্রিসিটি প্রবলেম কিভাবে সলভ করছেন এবং কত টাকা হইলে আসলে ইলেকট্রিসিটি প্রবলেম মোটামুটি সলভ করে ফেলা যায়? ক্রিয়েটিভ প্রফেশনালদের মানে কখনো একটু স্থির হয়ে বসা, লাইক আমি কিছুই করব না। আমি শূন্যভাবে থাকবো। আমি একটা নাল ওয়ার্লড এ থাকবো। আমি জাস্ট হচ্ছে কল্পনা করব, ভাববো, দেখবো। তখন হচ্ছে গিয়ে ব্রেইনের ক্রিয়েটিভ সেল গুলা কানেক্ট হইতে পারে আরকি। আইটি প্রফেশনালদের ডেইলি লাইফ কাইন্ড অফ ঘুরে ফিরে একই। সেই অফিস আওয়ারে স্ক্রিনের সামনে বসা, সন্ধ্যার সময় স্ক্রিন থেকে ওঠা। আসসালামু আলাইকুম সবাই। স্বাগত জানাচ্ছি মককাস্টের আরো একটা এপিসোডে। খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আজকে আলোচনা হবে। সেটা হচ্ছে ঢাকায় কি থাকা উচিত নাকি ঢাকা ছেড়ে দেওয়া উচিত? আজকে আমাদের সাথে আছে এক বিশেষ গেস্ট, আমাদের বড় ভাই, যিনি হচ্ছে খুব সাহস নিয়ে ঢাকা ছেড়ে দিছেন। তো তার অভিজ্ঞতা শুনবো এবং ঢাকা ছাড়াটা আসলে ওয়ার্থ ইট কিনা এটা আমরা বোঝার ট্রাই করব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্টে আমাকে এটা বলেন ভাই, ডু ইউ হেট ঢাকা? হেট আসলে খুবই স্ট্রং ওয়ার্ড। আমার মনে হয় না আমি ঢাকা হেট করি। বাট ঢাকার বেশ কিছু অ্যাসপেক্ট আছে যেগুলা হচ্ছে আমার ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং এর জন্য মোটামুটি নেগেটিভ। সো ধরেন আমি যদি বলি ঢাকার বাতাস, ঢাকার জ্যাম, ঢাকার শব্দ, ঢাকার ধুলাবালি এইগুলা যদি বাদ দেই, I actually love ঢাকা। এগুলা ছাড়া আছে কি? It's up to you to decide. আপনার মাথায় ঢাকা ছেড়ে দেওয়ার আইডিয়াটা কিভাবে আসলো? আমি ঢাকাতে আসি চাকরির সুবাদে ২০১৪ তে। তো ১৪ তে যখন আমি আসি তখন ঢাকা আসলে এখনকার মতো এতটা বিজি, এতটা নয়েজি ছিল না। অনেকটা শান্তই ছিল। কিন্তু দিন যত গিয়েছে তত ঢাকা আসলে ঢাকা হয়ে উঠছে। তো এই সময়টাতে কয়েক বছর ধরে আসলে আমি নোটিস করছি যে এই ঢাকাটা যে ঢাকা হয়ে উঠতেছে এরকম পরিবেশ আসলে আমি চাই না। তো এই জিনিসটা আরো এক্সিলারেট হইছে যখন ওই ২০২০ এর দিকে করোনার উপদ্রব হয়। তখন আসলে মোটামুটি একটা লম্বা সময় ধরে আমরা সবাই একটা ঘরবন্দি জীবনযাপন করছি এবং বাইরে যদি বলি বাইরে মানে একটা মনে হয়েছে একটা জম্বি ল্যান্ড এর মধ্যে আমরা আছি। মানুষজন খুবই কম, সবাই মৃত্যু ভয়ে আছে। বাইরে কোথাও তাকানো যাচ্ছে না পর্যন্ত। ৪ দেয়ালের মধ্যে আটকা। সো এই সময়টাতে আমি খুবই সাফোকেশন ফিল করছি। সো তখন আমি মোটামুটি ডিসিশন নিয়ে ফেলছি যে ঢাকা আমার ছাড়তে হবে। কিন্তু যেহেতু জীবন জীবিকার জন্যই ঢাকায় আসা, মানে চাইলেই হুট করে ছেড়ে দেওয়াটা তখন সম্ভব ছিল না। সো তখন থেকে আস্তে আমি প্ল্যান করি যে ঢাকা ছাড়ার প্ল্যান আরকি। এক্সিট প্ল্যান যেভাবে করি যে আমার ১ম এ ঢাকা থেকে দূরে যেতে হবে। তারপরে আমার কাজের যে ডিপেন্ডেন্সি আছে ঢাকায় এইটা একটু শিফট করতে হবে। এইভাবে ধাপে ফিজিক্যাল জব থেকে রিমোট জব, তারপরে মূল ঢাকা থেকে একটু বাহির ঢাকা, তারপরে আস্তে বের হয়ে যাওয়া। এইভাবে গ্র্যাজুয়ালি এক্সিকিউট করা। আপনি তো এখন ২ লাইফটাই ফেস করছেন। সো আপনার কি মনে হয় ঢাকা বসবাসযোগ্য আছে কিনা? আমার মনে হয় ঢাকা খুব বেশি বসবাসযোগ্য নাই। কারণ মানে যে জিনিসগুলো আসলে ফ্রিতে পাওয়া যায়, টাকা দিয়ে কিনতে হয় না। যেমন ধরেন বাতাস, আলো, মানে প্রাকৃতিক যে জিনিসপত্রগুলো আছে, এইগুলাই হচ্ছে গিয়ে সবচাইতে ভ্যালুয়েবল জিনিস। যেগুলো টাকা দিয়ে কিনতে হয় না, আমরা ফ্রিতে পাই। এই ফ্রি রিসোর্স গুলার অবস্থা ঢাকাতে খুবই সংকটপূর্ণ। ঢাকাতে আমি বিশুদ্ধ বাতাস পাই না, সূর্যের আলো পাই না, বড় অ্যাপার্টমেন্টে থাকি, অন্ধকার একটা পরিস্থিতি। ফ্রেশ খাবার পাওয়া যায় না, আমরা বিষের উপর বেঁচে আছি। তো এইসব জিনিসপত্র ঢাকাতে দিন অবনতি হচ্ছে। যেগুলা আমাদের বেঁচে থাকা আরো কঠিন করে তুলতেছে। সো ঢাকার বাসযোগ্যতা আসলে খুবই খারাপ। প্লাস মাঝে যখন বিভিন্ন জায়গার ভূমিকম্পের কারণে ঢাকা একটু ঝাঁকি দিয়ে ওঠে, তখন আসলে আমরা সবাই আতঙ্কগ্রস্ত হই যে এটা একদম ধসে পড়বে কিনা। এই ভূমিকম্পের সময় তো আসলে কেউ নাস্তিক থাকে না। সবাই তখন আস্তিক হয়ে যায়। সবাই তার আ রবের কথা চিন্তা করে। তো এই সবকিছু মিলে আসলে এত ভয়ের জীবনটাকে জীবন কাটানো বলে না, ঢাকা ওই পর্যায়ে এখন আর নাই। ভাই যেটা বললেন যে জীবন ও জীবিকার প্রয়োজনে আমরা আসলে ঢাকায় আসি। তো ঢাকায় দেখা যায় আসার পরে অনেক কষ্ট, অনেক পরিশ্রমের পরে একটা স্টেবল লাইফ হয়। এই স্টেবল লাইফটা ছেড়ে দেওয়া আসলে কষ্ট। সো এই একটা স্টেবল লাইফের এগেইনস্ট এ গ্রামের একটা প্রাকৃতিক জীবন। এটা আসলে ওয়ার্থ ইট কিনা?
স্ট্যাবিলিটির সংজ্ঞাটা আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট হইতে পারে। প্রথম কথা স্টেবল হচ্ছে যেটা অর্থনৈতিকভাবে হয়তো সচ্ছল বা যেটা হচ্ছে ভবিষ্যতের জন্য খুব বেশি সম্ভাবনাময় এবং হচ্ছে আমি মনে করি যেটা একটা সুস্থ জীবন। এটা হচ্ছে স্টেবল জীবন। তো এইগুলার অনেক বারই ঢাকা জীবনের ক্ষেত্রে এটা অতিক্রম করতে পারে নাই। ঢাকাতে আমি হয়তো ইনকামের দিকটা ঠিক ছিল। কিন্তু ঢাকাতে আমি সুস্থ জীবনযাপন করতে পারতেছি এটা আমি আসলে বলতে পারি না। তারপরে আমি মানসিক শান্তিতে কতটা আছি ঢাকাতে এইটাও কোয়েশ্চেনেবল ছিল। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি ঢাকার চাইতে আমার এখন বর্তমানে বাইরের জীবনটাই যথেষ্ট স্টেবল। তারপরেও যদি আমি বলি যে মানে বেঁচে থাকার জন্য তো টাকার প্রয়োজন। সো ইনকামের সম্ভাবনা ঢাকাতে কেমন, বাইরে কেমন? আমি বলব বাইরে ডেফিনিটলি কম। বিকজ আমরা তো আসলে যেকোনো প্রফেশনে আমাদের পক্ষে যাওয়া মানে আমরা একটা সার্টেন মানে এক্সপার্টিস হোল্ড করি। তো ওই প্রফেশন ছেড়ে নতুন একটা জায়গাতে প্রফেশন বিল্ড করাটা খুবই ডিফিকাল্ট। এখন কথা হচ্ছে আমি যদি ডিজাইনার হই, আমি যদি প্রোগ্রামার হই, এই সেম স্কোপ কি গ্রামে গেলেও আমি পাবো? এই কাজটা করতে পারবো কিনা? এটা একটা চ্যালেঞ্জ। যদি হচ্ছে ইনকামের স্টেবিলিটি ঠিক থাকে, তাহলে লাইফ ইজ স্টেবল আমি যেখানেই থাকি না কেন। ঢাকা থেকে চলে যাওয়ার পরে গ্রামে আপনার ডেইলি লাইফটা আসলে কেমন? ঢাকা থেকে চলে যাওয়ার পর না আসলে আমি যদি আমার প্রফেশনের কথা বলি, ডেস্ক জব যাদের আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজাইনার, আইটি প্রফেশনাল মোস্টলি আরকি। আইটি প্রফেশনালদের ডেইলি লাইফ কাইন্ড অফ ঘুরে ফিরে একই। সেই মানে অফিস আওয়ারে স্ক্রিনের সামনে বসা, সন্ধ্যার সময় স্ক্রিন থেকে ওঠা। সো আমি যেহেতু আমার প্রফেশন চেঞ্জ করি নাই, আমি আইটি প্রফেশনাল। ওই অংশটুকু কাইন্ড অফ ওভারল্যাপই করে যে আমি ওই স্ক্রিন টাইম আমি শহরে যেরকম দিতাম, আমি গ্রামেও দিচ্ছি। কিন্তু তফাৎটা যেখানে যে ধরেন শহরে যদি আমি মানে আমার কাজের এসকেপ এর জন্য আমি যদি চাই যে আচ্ছা আমি স্ক্রিন থেকে উঠলাম, এখন আমি কি করব? ওই জায়গাটাতে ডিফারেন্স। শহরে হয়তো উঠে আমি আমার অফিসের বারান্দাতে কিছু সবুজের দিকে তাকাইতে পারলাম। তারপরে আমার চোখ একটু দূরে গেলেই ইট, কাঠ, কংক্রিট এইগুলাই আমার দেখতে হচ্ছে মোস্টলি। সবুজ খুবই কম। শহরের আকাশটা অনেক বিবর্ণ। গ্রামে যেখানে হচ্ছে গিয়ে আমার মন চাইলে আমি হয়তো ১০ মিনিট ব্রেক নিয়ে আমি গ্রামে একটু ঘুরে আসলাম। পাখির শব্দ শুনলাম, গাছের ভেতর দিকে গেলাম, ছায়ায় একটু বসলাম। এই সুযোগটা আছে। আবার প্রকৃতির যে ফুল বিষয়টা যে হয়তো বৃষ্টি হচ্ছে বা শীতের সময় আমি ওই জিনিসটা একদম নেচারের ভেতরে বসে উপভোগ করতে পারতেছি। এই সুযোগটা গ্রামে যেমন বেশি, শহরে অনেক কম। ভাই যেটা দেখা যায় নরমালি যে শহরের লাইফটা খুব গতিময়। দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই যে সেদিন করোনা গেল। বাট এরপরে প্রায় ৬ বছর চলে গেছে। whereas গ্রামের জীবনটা হচ্ছে একটু স্লো, সময়টা মনে হয় যে একটু আস্তে যায়। একটা বড় রিজন হচ্ছে মানুষ আর্লি ঘুম থেকে উঠতেছে হুম। বা বাহিরে সময় দিচ্ছে। সো আপনার কাছে কোশ্চেন যেটা, আপনি শহরের একটা গতিময় লাইফে ছিলেন। তারপর যখন গ্রামে গেলেন, আমি জানি না আপনার কাছে সবকিছু স্লো মনে হচ্ছে কিনা? যদি মনে হয় আসলে অ্যাডজাস্টটা কিভাবে হইছে? গ্রাম ডেফিনিটলি স্লো। শহরের এই গতিময় জীবনটা হচ্ছে ধরেন আমি যদি এইভাবে চিন্তা করি যে আপনি একটা স্প্রিন্টে দৌড়াচ্ছেন। স্প্রিন্টে ১০০ মিটার ফাইন আপনি দৌড় দিলেন, স্প্রিন্ট শেষ হয়ে গেল, ইটস রিল্যাক্স। বাট যদি এটা ৪-৫ কিলোমিটারের দৌড় হয়, আপনি কিন্তু ওই সেইম স্পিডে আপনি দৌড়ে ক্লান্ত হয়ে যাবেন। আপনি কিছুক্ষণ পরে আপনি স্পিড হারায় ফেলবেন, আপনি ক্লান্তি অনুভব করবেন। আপনি যদি হেঁটে যান ওই ৪-৫ কিলো, ওই ক্লান্তিকর সময়টা অতটা ক্লান্তিকর লাগবে না। আর আপনি যখন হচ্ছে দৌড়ায়া যাবেন, তখন হচ্ছে আশেপাশের কোনো কিছু কিন্তু আপনি দেখতে পারবেন না। মানে আপনি দৌড়ানোর সময় আসলে যেটা মিস করতেছেন সেটা হচ্ছে লাইফ। আশেপাশের লাইফটা আপনি মিস করতেছেন, আশেপাশের প্রকৃতিটা মিস করতেছেন। আশেপাশে সবুজটা দেখতে পাচ্ছেন না। কোনো একটা গাছে পাখি বসে আছে সেটা আপনি দেখতে পারতেছেন না। এই দৌড়ানোর সময় আশেপাশের অনেকগুলা মানুষের সাথে আপনার পরিচয় হচ্ছে না, যাদের সাথে পরিচয় হতে পারত। হয়তো তারা অনেক ইন্টারেস্টিং মানুষ। তাদের পার্সপেক্টিভ, তাদের এক্সপেরিয়েন্স আপনি নিতে পারতেন। যেটা এই ফাস্ট রানিং এ এটা হয়ে উঠতেছে না। আর ওই কিছুটা স্থির জীবনে যেটা হয় যে মানে I have all the time in the whole world to see around আশেপাশে আমি সবুজ দেখতে পারতেছি। আমি আশেপাশটা এনজয় করতেছি, একই সাথে আগাচ্ছি। হয়তো অত স্পিডে না, হয়তো স্লোলি। বিকজ মানে সবার কাছে হয়তো স্পিড কাঙ্ক্ষিত নাও হইতে পারে। অনেকে চাইতে পারে যে আমি আসলে সবকিছু এনজয় করতে যাবো। সবকিছু দেখতে এক্সপেরিয়েন্স করতে যাবো। সো আমার কাছে এই স্লো লাইফটা হচ্ছে দুনিয়া এক্সপেরিয়েন্স করার জন্য আমার মনে হয় বেশি সুইটেবল। আর খুবই ফাস্ট রানিং এনভায়রনমেন্ট এ আমি জানি না অন্যান্যদের ক্ষেত্রে কি হয়? ক্রিয়েটিভ প্রফেশনালদের মানে কখনো একটু স্থির হয়ে বসা লাইক আমি কিছুই করব না। আমি শূন্যভাবে থাকবো। আমি একটা নাল ওয়ার্লড এ থাকবো। আমি জাস্ট হচ্ছে কল্পনা করব, ভাববো, দেখব। তখন হচ্ছে গিয়ে ব্রেইনের ক্রিয়েটিভ সেল গুলা কানেক্ট হইতে পারে আরকি। আমি যখন সবসময় কিছু না কিছু করতেছি, তখন আসলে আমি সার্টেন একটা জিনিস অ্যাচিভ করার জন্য দৌড়াচ্ছি। কিন্তু নতুনত্ব নিয়ে ভাবার মতো ব্রেইনটা অবসর পায় না।
তো এই স্থির জীবনের মধ্যে হচ্ছে ব্রেন সেই অবসর পায় সেই জিনিস ভাবার, নতুন কিছু চিন্তা করার, দুনিয়াটারে অন্যভাবে দেখার। সো আমার মনে হয় হচ্ছে এই স্লো জীবনটাই অ্যাডভান্টেজ দেয়। শহরে যেটা আমি ফিল করি নাই। এমনি একটা কথা আছে যে আসলে আপনার যদি ফ্রি টাইম থাকে তাহলে আপনি আসলে রিচ। আপনার লাক্সারি হচ্ছে আপনার ফ্রি টাইম। হুম, হুম, এখন ঢাকায় দেখা যাচ্ছে যে আসলে ফ্রি টাইম বলে কিছু নাই। হুম। মানে আইদার অফিস, দেন বাসায় গেলে স্ক্রিন টাইম, হয় ফোন নাইলে ডিভাইস। সো ওই যে ন্যাচারাল যে কানেক্টিভিটিটা ওইটা নেই। সো দেখা যাচ্ছে সময়টা আসলে এত দ্রুত যাচ্ছে, মানে দিন যায়, বছর যায়, মানে খুবই ফাস্ট। আর আমরা তো বাঁচি বা আমাদের লাইফটার কারেন্সি হচ্ছে আসলে টাইম। হুম। সো দ্রুত শেষ হয়ে যাচ্ছে আসলে। ওয়ান লাইফ বাট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট সরি একটা জিনিস একটু এড করি। সেটা প্লিজ। হচ্ছে মানে ব্যস্ত জীবনে যেটা হয় যে ঢাকার কথা যদি বলি, আমি প্রত্যেকদিন সকালে উঠি, আমি ঠিক সময়ে অফিসে পৌঁছাইতে পারবো কিনা, আমি হচ্ছে গিয়ে গাড়িতে উঠতে পারবো কিনা সেই টেনশন নিয়ে। ২০০ জনের সাথে যুদ্ধ করে আমার হচ্ছে একটা গাড়ির হ্যান্ডেল ধরে ঝুলতে পারবো কিনা এই টেনশন নিয়ে আমি প্রত্যেকদিন অফিসে যেতাম আরকি। অনেকের ক্ষেত্রে এই জিনিসটা নাও হইতে পারে। আমি এটা ফেস করছি। অফিস শেষ করার পরে আমার সন্ধ্যার সময় এই টেনশনটা আবার আসতো। বিকজ আমার এই যুদ্ধটা আবারও তখন করতে হইতো এবং এই যুদ্ধ শেষে আমি যখন বাসায় আসতাম তখন আমি ক্লান্ত। আমার শরীর তখন কোনো হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি উৎপাদন করত না। আমার শরীর তখন চাইতো একটু অবসর, একটু ঘুম এবং পরের দিনের প্রস্তুতি। এই জীবনটার মাঝখানে কোনো ফাঁকা সময় ছিল না। যেটা হচ্ছে এখন আমি কিছুটা হইলেও পাই। ইমোশনাল করে দিলেন ভাই। এটার রিজন হচ্ছে যে ট্রু যে বাস আজকে আসবে কিনা, বাস পাবো কিনা বা বাস আসলেই বাস উঠতে পারবো কিনা। আবার দেখা যায় বাস অলরেডি ১৫ জন ঝুলতেছে, সামনে দিয়ে চলে যেতেছে। এদিকে আমার টেনশন হচ্ছে যে আমি অফিসে কি মনে করবে, কখন যাব, কখন পৌঁছাবো। এটাকে যদি মানে আরেকটু আমি ধরেন এটার ইনটেনসিটি বাড়াই, ধরেন আমি হচ্ছে গিয়ে একজন বাবা। আমার সন্তানটা অপেক্ষা করতেছে। সারাদিন আমাকে সে দেখে নাই। তো রাতে যখন আমি ফিরবো সে অপেক্ষা করবে আমার সাথে একটু সময় কাটানোর জন্য। বা হয়তো তখন সে যদি ঘুমায়া যায় মোস্ট অফ দ্যা কেস আমি ৯ টার সময় বাসায় ফিরলাম সে ঘুমায় গেছে। সে আমাকে দেখতে পাইল না। তার ফ্যামিলির হচ্ছে আমার সাথে কাটানোর সময়ের পরিমাণ সিগনিফিক্যান্টলি কম থাকতো। আর এখন সে আমাকে ২৪ ঘন্টা দেখতে পাচ্ছে। আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা-মা, আমার কাছের মানুষদের সাথে আমার সময় কাটতেছে। একই সাথে আমার প্রফেশনাল সময়টাও আমি ওইভাবেই ম্যানেজ করতেছি। সো ওই যে আপনি যেটা বললেন যে সময় হচ্ছে সবচাইতে মূল্যবান জিনিস যেটা একজন আরেকজনকে দিতে পারে। সো আমি আমার ফ্যামিলিকে সবচাইতে মূল্যবান জিনিস যেটা দিতে পারি সেটা টাকা না, অন্য কিছুই না সেটা হচ্ছে সময়। কয়জন সন্তানের বা কয়জন ওয়াইফের বা ফ্যামিলি মেম্বারদের এই থাকে যে তারা এই ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে মেক্সিমাম সময়টা পাচ্ছে। সো এটা হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন এর বিষয়। আমি খুবই স্যাটিসফাইড ফিল করি যে আমি সময় দিতে পারতেছি। সো এইটার কনস্ট্রেইন্ট আছে অনেক। যে সময় দিতে পারতেছি বিনিময়ে হয়তো অনেক কিছু আমি দিতে পারব না। কিন্তু ওই ২ টার হচ্ছে একটা মানে সুন্দর নেগোসিয়েশনটা আরকি করে চলতে হবে। একটা ব্যাপার হচ্ছে ঢাকায় ধরেন আপনি ৪ কিলোমিটার রাস্তা যাবেন ১ থেকে ১.৫ ঘন্টায়। জিনিসটাই ফ্রাস্ট্রেটিং। মানে এই যে ৪ কিলোমিটার যেতে আমার ১ ঘন্টা লাগবে, এটা চিন্তা করে ইনস্ট্যান্ট কিন্তু মন মেজাজ ২ টাই খারাপ হয়ে যায়। হুম, whereas গ্রামে বা ইভেন মফস্বলে দেখা যায় আপনি ১০ কিলোমিটার রাস্তা খুব অল্প সময়ে নেচার দেখতে, দেখতে চলে গেলেন। ট্রু, ট্রু। ভাই আপনি যেহেতু গ্রামে এখন স্টে করতেছেন, আপনার কাছে কোয়েশ্চেন, গ্রামের মানুষ কি সহজ সরল? আ গ্রামের মানুষ আসলে এখন ২০২৬ এর কথা যদি বলি, একসময় হয়তো এটা একদম ব্লাক অ্যান্ড হোয়াইট বলা যাইত যে শহরের মানুষ এমন, গ্রামের মানুষ এমন। এখন বলা যায় না। এখন আসলে সবকিছু ওভারল্যাপ হয়ে গেছে। গ্রামের মানুষ যেমন শহুরে জীবন মানে শহুরে জিনিসপত্রগুলো অ্যাডপ্ট করে নিছে। সো এখন শহর গ্রামের ওই মানে লাইনটা থিন হয়ে গেছে অনেকটা। তবে মানে সহজ সরল কি সহজ সরল না এইটা বলাটা ডিফিকাল্ট। সহজ সরল বলতে যদি আমরা বুঝি যে মানে খুবই সাদাসিধা যে জিনিসপত্র বুঝে না বা হচ্ছে যে ইজিলি সবকিছু ছাড় দিয়ে দেয়, এরকম না। এরকম আসলে শহরের মানুষও না, এরকম কেউ না। সব মানে পুরা সোসাইটি আসলে খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে। কেউ এক বিন্দু ছাড় দিতে চায় না। কেউ হচ্ছে কোন কিছু সহজভাবে নিতে পারে না। আ কেউ হচ্ছে কারো এটা একটু মানে পেসিমিস্টিক লাগতে পারে। বেশিরভাগ মানুষই বেশিরভাগ মানুষের ভালো দেখতে পারে না। এটা আমাদের একটা জাতিগত ইস্যু। এটা গ্রাম শহর সবখানেই আছে। সো আলাদা করে মানে গ্রামের না আরকি জিনিসটা। মানে আমার ফ্রেন্ড একদিন বলতেছিল আরকি যে, গ্রামের মানুষকে যারা সহজ সরল মনে করো, তারাই সহজ সরল। 100% which is true. এখন তো টেকনোলজির কারণে আসলে লেভেল হয়ে গেছে আরকি হুম, হুম। সবকিছু। সবাই সব জানে। সবাই ট্রু, সবকিছু নিয়ে ইনফর্মড ট্রু। আরকি। গ্রামের কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি এনজয় করেন
যেটা শহরে থাকতে একদমই পারতেন না? এক কথায় হচ্ছে প্রকৃতি। প্রকৃতি। এটা হলো পাওয়ার দিক। এটা এনজয় করি। কারণ আমার মনে পড়ে যে আমি গ্রামে যাওয়ার পরে ইনফেক্ট আমার বাইরেও বের হইতে হয় না। আমার তো একটা সেপারেট আরকি ওইখানে ওয়ার্ক স্পেস আছে, একটা রুম, আমার অফিস রুম আরকি। ওই রুমের জানালার পাশেই মানে আমি এমন অনেক পাখি দেখছি যেগুলোর আমি নামই শুনি নাই জীবনে, এবং জীবনে কল্পনাও করিনি এই পাখি এক্সিস্ট করে। আমার গ্রাম ছোট্ট গ্রাম। এই গ্রামে আমি এসব দেখি এবং পাখির ডাকে ঘুম ভাঙে। পাখি সবসময় আমার চোখের সামনেই থাকে। আর এই যে সবুজ, এই যে পাখি, এই যে আলো ছায়া, এই জিনিসটা শহরে একদমই পাওয়া যায় না বললেই চলে, যেটা গ্রামে খুবই সহজলভ্য এবং মানুষ এটা ধরে নিছে আর এমন কি। কিন্তু শহরে আসলে বোঝা যায় যে এটা কত বড় ব্লেসিং। এটা হলো সবচাইতে ভালো জিনিস যেটা গ্রামে পাওয়া যায়। আর অন্যান্য কিছুর কথা যদি বলি, সেকেন্ড হচ্ছে ফ্রেশ জিনিসপত্র খাওয়ার সুযোগ। আমি বলতেছি না যে বিষ ছাড়া আসলে কোথাও কোনো কিছু চাষ করে না। গ্রামে বিষ দিয়েই জিনিসপত্র চাষ করে, ওগুলো শহরে যায়। কিন্তু গ্রামে থাকার ফ্যাসিলিটি হচ্ছে আপনার যদি এক টুকরো জমি থাকে বা আপনার আঙিনায় যদি একটু জায়গা থাকে, আপনি চাইলে আপনি বিষ ছাড়া কিছু খেতে চান, আপনি এটা করে খাইতে পারেন। এই সুবিধা শহরে পাওয়া যায় না। অ্যান্ড ওইটুকু ল্যান্ড হচ্ছে অনেকের লাক্সারি, এটা পাওয়া যায় না। আমি গ্রামে গেলে ধরেন ২ টা জিনিস আমি খুব এনজয় করি। একটা হচ্ছে যে নিঃশ্বাস নেয়া। হুম, নিঃশ্বাস মানে সামটাইমস নিঃশ্বাস হচ্ছে এতটা ফ্রেশ লাগে মানে বলার বাহিরে। আরেকটা জিনিস হচ্ছে সাইলেন্স, হুম, নীরবতা। মানে নিজের নিঃশ্বাস নিজে শুনতেছি, এতটা নীরবতা। এক্সাক্টলি। ঢাকায় দেখা যায় কন্টিনিউয়াসলি একটা নয়েজের মধ্যে, সাউন্ডের মধ্যে আছি। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে ঢাকায় ধরেন আপনি ০.৫ ঘন্টার জন্য বাইরে গেছেন, এসে মুখ ধুবেন দেখবেন যে কালো পানি পড়তেছে। যদি আপনি বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন বা হাঁটেনও। হুম। গ্রামে কিন্তু ওই প্রবলেমটা নাই। ইভেন ধুলাবালি লাগলেও কাইন্ড অফ হেলথি। প্রবাবলি। আসলে আমরা কোথায় বিলং করি এটা বোঝার সবচাইতে ভালো উপায় হচ্ছে যেখানে আমরা সবচাইতে বেশি কানেক্টেড ফিল করি। হ্যাঁ? শহরে আমি থাকছি। শহরে আমি ব্রেড অ্যান্ড বাটার আর্ন করছি। কিন্তু শহরে আমি কানেক্টেড ফিল করি নাই। এমনও অনেকে হইতে পারে যে অনেকে হয়তো গ্রামের সাথে শহরেই কানেক্টেড ফিল করে। তাইলে শহরই তার জন্য ঠিক জায়গা। কিন্তু যেখানে আমি কানেক্টেড ফিল করি, যেখানে গেলে আমার হচ্ছে গিয়ে মনটা অনেক মানে খোলামেলা লাগে। যেমন আমি যখন ঢাকার অংশটা বের হয়েই ওই সবুজ ক্ষেতগুলা দেখতে শুরু করি, তখন আমার মনটা ভালো লাগে যে আমি বাড়ির কাছাকাছি যাইতেছি। সো আমার জন্য মেবি ওইটাই হচ্ছে রুট। ঢাকায় অনেক জিনিস আমি খাইছি, অনেক জিনিস এনজয় করছি, অনেক জিনিস ভালো লাগছে, যেটা কিনা আমি এলাকায় গিয়ে মিস করি। সো আপনার ক্ষেত্রে এরকম হয় কিনা যে ঢাকার ওই জিনিসটা খুব ভাল লাগতো কিন্তু গ্রামে নাই? হুম। না, এই যে এটার সাথে আমি একমত। যে ধরেন পিজ্জা আমার খুবই ফেভারিট। মানে ফাস্ট ফুড গুলার মধ্যে পিজ্জা খুবই ফেভারিট। কিন্তু এটার একটা মানে ব্রাইট সাইড আছে। ব্রাইট সাইড হচ্ছে যে ধরেন ঢাকাতে হয় কি যে আপনার কোন কিছু একটা জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করছে। আপনি খুব ইজিলি খাইতে পারবেন। রাস্তার মানে বাড়ির কাছে যে আমার ফাস্ট ফুডের দোকান থাকতে হবে তার কোনো মানে নাই। আমি অনলাইনে অর্ডার দিয়েই খাইতে পারব। খুবই ইজিলি। গ্রামে এই জিনিসটার সুযোগ নাই। মানে ১ম কথা হচ্ছে দোকানপাট তো আমার কাছেই না। আমার বাড়ি থেকে হচ্ছে গিয়ে ৪ কিলোর মতো দূরে হচ্ছে গিয়ে থানা শহর। সো আমার ওখানে যাইতে হবে। এখন ওখানে গেলে আমি খাইতে পারবো, মাঝখানে ধরেন হচ্ছে গিয়ে ১৫-২০ মিনিটের একটা গ্যাপ। আমার যে ইম্পালস পারচেজ এর যে ইচ্ছাটা তৈরি হইছিল, ততক্ষণে ওইটা অনেকটাই কমে গেছে বা নাই হয়ে গেছে। এতে করে আমার দিকে ভালোই হইছে যে আমি জাঙ্ক ফুড খাইলাম না। অনিচ্ছাকৃতভাবে হেলদি থাকা। হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে হেলথি থাকা। মানে আমার গ্রামটা একেবারে ছোট গ্রাম। সো ওইখানে আপনি যে বের হওয়া মাত্রই একটা গাড়ি পাবেন, উঠে পড়বেন, ১৫ মিনিট পরে পিজ্জা খাইতে পারবেন, এরকম সিচুয়েশন না। বের হয়ে ১০-১৫ মিনিট ওয়েট করা লাগতে পারে। গাড়ি কখন আসবে, আসবে না, আসবে, আসবে না। সো ততক্ষণে ক্রেভিং নাই। সো ওই ব্যাড হ্যাবিটটা ন্যাচারালি আমার হচ্ছে গিয়ে অটো কন্ট্রোল হয়ে গেল। ওইটা ওদিক দিয়ে ভালো। আর ধরেন কিছু জিনিস ধরেন ঢাকার কিছু এরিয়া আছে যেখানে গেলে ভাল লাগে। অমুক মিউজিয়াম, তমুক সুন্দর জায়গা, ফ্যান্সি। ন্যাচারাল জায়গাও আছে, ফ্যান্সি এরিয়া আছে। এইসব জায়গা ডেফিনিটলি ইসে নাই। তা আমি মনে করি না এটা আমি মিস করি। আমার ঘোরার জায়গা মেইনলি কি, আমি যখন কোথাও ঘুরতে যাইতে চাই, আমি ইউজুয়ালি টুরিস্ট স্পট যেগুলা বা যেগুলো পপুলার প্লেস, যেখানে লোকজন যায়, ওইগুলাতে যাওয়া আমি প্রিফার করি না। আমি প্রিফার করি সেই জায়গায় যাইতে, যেই জায়গাটা সুন্দর, যেই জায়গাটায় ওই যে চুপচাপ বইসা থাকা যায় এবং অত পপুলার না, মানে টুরিস্ট স্পট না। ধরেন আপনার লোকালরা ওই জায়গাটা চিনে। যে অমুক ক্ষেতের পাশে একটা মাচা আছে, ওই মাচায় বইসা থাকলে দারুণ একটা ভিউ পাওয়া যায়। যেটা কোনো টুরিস্ট স্পট না, কিন্তু ওইখানে বসলে শান্তি পাওয়া যায়। বা অমুক মামার চায়ের দোকান আছে, যেটা ওরকম বিখ্যাত, এলাকার বাসীর মধ্যে বিখ্যাত, কিন্তু ওইখানে কোনো ভিড়ভাট্টা লেগে থাকে না। এরা বইসা চা খায় বন্ধু-বান্ধবরা। আমি ওইসব জায়গায় প্রিফার করি। সো আমার ক্ষেত্রে এটা খুব বেশি ম্যাটার করে না। ঢাকায় ধরেন আপনার একটা গ্যাজেট কিনতে মনে চাচ্ছে বা একটা ডিভাইস কিনতে মন চাচ্ছে। আজকে একটা র‍্যাম কিনতে মন চাচ্ছে। আপনি অনলাইনে অর্ডার দিলে সকালে দিলে বিকেলে চলে আসবে বা নিজে যেয়ে ২ ঘন্টায় নিয়ে আসতে পারবেন বা ৩ ঘন্টায় নিয়ে আসতে পারবেন। গ্রামে কি এই প্রবলেমটা হয় কিনা? স্পেশালি হুম। গ্যাজেট বা
টেক আইটেমস। এক্সাক্টলি। আমি গ্যাজেট পারসন। হ্যাঁ, এইটা মানে এতক্ষণ তো আমি শুধু গ্রামের ভালোটাই বললাম। এখন একটু শহরের ভালোটাও বলি। সেটা হচ্ছে আমি একটা গ্যাজেট পারসন, গ্যাজেট ফ্রিক আরকি। আমি এই টেকনোলজিক্যাল জিনিস, সফটওয়্যার, টুল ইত্যাদি এগুলা হচ্ছে খুবই পারচেজ করি। তো অফ কোর্স শহরে বসে গ্যাজেট কেনা যত ইজি, গ্রামে বসে জিনিসটা ডিফিকাল্ট। ওই ক্ষেত্রে একটু ঝামেলা পোহাইতে হয়। হয়তো আমি অর্ডার করলাম, ওই জিনিসটা আসলো আমার থানা শহরে, আমার গ্রাম থেকে ওইখানে গিয়ে রিসিভ করে নিয়ে আসতে হইলো বা শহরে কোথাও রাখতে বলতে হলো। তারপর ওখান থেকে আমি আসলাম। একটু হ্যাসেল আছে আরকি। এটা শহরে যত সহজে হতো গ্রামে এটা হয় না। ঢাকার আর গ্রাম লাইফের যদি টপ ৩ টা প্রোস এবং কনস বলতে বলা হয়। ঢাকার টপ ৩ টা প্রোস আমার দৃষ্টিতে হচ্ছে ১ম কথা নাগরিক সুবিধা, ইলেকট্রিসিটি এবং হচ্ছে ধরেন কনজিউমার আইটেম। আমার যখন যা কিনতে খেতে ইচ্ছে করে আমি পাবো। এটা হচ্ছে ঢাকার টপ ৩ টা সুবিধা। এটা ঢাকা বলেন, জেলা শহর বলেন মানে বড় শহরগুলোর সুবিধা আরকি। আর গ্রামের ৩ টা টপ সুবিধা হচ্ছে মানে যারা একটু চুপচাপ, একটু স্থির সুন্দর জীবন চায় তাদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য নাম্বার 1। ২ হচ্ছে এয়ার কোয়ালিটি এবং ৩ হচ্ছে ফ্রেশ ফুড। আর কনস যদি বলি ঢাকার ক্ষেত্রে কনস এর অন্ত নাই। কয়েকটা বলি মেজর আরকি। সেটা হলো ওই যে ওইটারই যদি ফ্লিপ করি তাইলে যে এয়ার কোয়ালিটি এখানে খারাপ, এইখানে যানজট অতিরিক্ত। ৩ নাম্বার হচ্ছে এইখানে অতিরিক্ত মানুষ। আর গ্রামের কনস হচ্ছে ওই যে নাগরিক সুবিধা পাওয়া যায় না। চিকিৎসা ফ্যাসিলিটি নিয়ে ইস্যু আছে। সো চিকিৎসা ফ্যাসিলিটি পাইতে অনেক ঝামেলা পোহাইতে হয়। এবং হচ্ছে যে ইলেকট্রিসিটি মেজর সমস্যা। ভাই সেফটি অফ লাইফ নিয়ে যদি একটু বলেন ঢাকা ভার্সাস গ্রাম। আমার দৃষ্টিতে ঢাকা কম সেফ গ্রামের চাইতে। তবে ডিপেন্ড করে আপনি কোন গ্রামে থাকেন। যেমন হচ্ছে গিয়ে আপনি যদি আপনার আত্মীয় ঘেরা পরিবেশে থাকেন বা ধরেন আপনার হোম গ্রাউন্ড যেটাকে বলে। হোম গ্রাউন্ডে থাকলে আসলে আপনি মানে সারাউন্ডেড উইথ ইউর পিপল। ওইখানে সেফটির কনসার্ন খুবই কম। ম্যানেজেবল, ওটা সমস্যা না। আর ঢাকাতে হচ্ছে আই এম সারাউন্ডেড উইথ স্ট্রেঞ্জার্স। এইখানে ১ম কথা হলো আমার প্রতিবেশী বলতে কেউ নাই, টু বি অনেস্ট। আমি পার্সোনালি কাউকে আগে থেকে চিনি সেটা ভিন্ন ইস্যু। কিন্তু আমি যদি ধরেন একটা ১০ তলা ৫ তলা বিল্ডিং এর হচ্ছে গিয়া প্রত্যেক ইউনিটে একজন করে লোক থাকে, ঠিক আছে? আমি আমার পাশের লোককে চিনি না। আমার নিচের ফ্ল্যাটে কে থাকে জানি না, উপরে কে থাকে জানি না। কাউকে চিনি না। সো আমার কোনো প্রতিবেশী নাই। আমার কোনো ইস্যু হইলে কেউ নাই। গ্রামে আজকে আমি একজনের সাথে ঝগড়া করলাম, একজনের সাথে ঝামেলা বাধলো। বিকালে আমার কোনো সমস্যা হইলে সে তো আসবেই, আরো ১০ টা লোক সাথে নিয়ে আসবে। এটা গ্রামে পসিবল, শহরে সম্ভব না। বাংলাদেশের সব বেস্ট ডাক্তার আসলে ঢাকায়। সো গ্রামে যখন বা জেলা শহরে যখন একটা হেলথ ইস্যু হচ্ছে, আপনি তো ২ জায়গায় চিকিৎসা সেবাই নিছেন। সো আপনি কি গ্রামে একটা ট্রিটমেন্ট নিতে কনফিডেন্ট ফিল করেন? নাকি ফিল করেন যে ঢাকা হইলে ভালো হইতো? এটা একটু আনপপুলার অ্যান্সার দেই। সেটা হলো আমি বাংলাদেশের ট্রিটমেন্ট নিতে কমফোর্টেবল ফিল করি না। হ্যাঁ? আ বাংলাদেশের মেডিকেল সেক্টর ইস a messed up সেক্টর। সো এইখানে যেই জিনিসটা সবচাইতে ভালো কাজ করে সেটা হচ্ছে ইফ ইউ নো সামওয়ান পার্সোনালি, যে আমি পার্সোনালি একজন ডক্টরকে চিনি। আমি পার্সোনালি একজনকে চিনি যে হচ্ছে আমাকে একটা প্রপার রেফারেন্স দিয়ে প্রপার ট্রিটমেন্ট এর ব্যবস্থা করবে। এটা গ্রামেও কাজ করে, শহরেও কাজ করে। ভালো ডাক্তার এখানেও আছে। কিন্তু ভালো ট্রিটমেন্ট দেওয়ার ইনটেনশন নিয়ে ঘাটতি আছে, শহর হোক বা গ্রাম। গ্রামে হচ্ছে আপনি অল্প টাকা দিয়ে ট্রিটমেন্ট পাবেন না। শহরে হচ্ছে বেশি টাকা দিয়ে ট্রিটমেন্ট পাবেন না। জি। এট দ্য এন্ড অফ দ্য ডে কস্টিং বেড়ে গেল। আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন কখন? যখন হচ্ছে আপনার একটা ভালো রেফারেন্স আছে যে আচ্ছা আমার বন্ধুর পরিচিত হচ্ছে এই পেশেন্ট, আমার অমুকের পরিচিত হচ্ছে এই পেশেন্ট। এই রেফারেন্সটা থাকলে আপনি ভালো ট্রিটেড হবেন, গ্রাম হোক বা শহর। তবে হ্যাঁ, গ্রামে ওই যে ডক্টরের অভাব আছে, গ্রামে ডক্টর নাই আরকি। সো তখন আমাদের থানা শহরে যেতে হয়। থানা শহরে যদি সমস্যা থাকে জেলা শহরে যেতে হয়। এটা আসলে একটা মেজর ড্রব্যাক সমস্যা আরকি, গ্রামে থাকার সমস্যা। গ্রামের দিকে নাকি টাকায় বরকত বেশি। এটা মানে কি? এটার মানে হচ্ছে যে গ্রামের দিকে অল্প টাকা দিয়ে অনেকদিন চলা যায় বা হুম। খরচ কম। শহরে অনেক টাকা ইনকাম করেও খুব দ্রুত খরচ হয়ে যাচ্ছে। এটা আপনি ফেস করছেন কিনা? এটা খুবই ট্রু। খুবই ট্রু। ধরেন শহরে একজন লোক যদি ৳১০০ ইনকাম করে, তার সারভাইভাল এবং আনুষঙ্গিক কস্ট মিলায় ধরা যাক হচ্ছে গিয়ে ৳৮০ খরচ হয়ে গেল। তার হাতে থাকলো ৳২০। আর গ্রামে যদি একজন ৳৫০ ইনকাম করে, তার ৳২০ তে জীবন চলে যাবে। তার হাতে থাকবে ৳৩০। 50% লেস ইনকাম, মোর সেভিংস পসিবল। শহরে এটা মানে শহরে বলতে ঢাকা পার্টিকুলারলি মানে এইখানে লিভিং কস্ট অনেক হাই। সো এখানে যদি কেউ ধরেন খুবই অ্যাগ্রেসিভ কোনো সিদ্ধান্ত নিতে চায় ক্যারিয়ার বিষয়ে, যে আমি আর পারতেছি না, মানে মরা বাঁচা সিচুয়েশন, আমি চাকরি করব কি করব না। সে চাকরি ছাড়তে পারবে না বা সে সুইচও করতে পারবে না।
কারণ তার একটা স্টেবল ইনকাম মেইনটেইন করে তারপরে ছাড়তে হবে। ঢাকাতে এই জিনিসটা খুবই ডিফিকাল্ট, কারণ আমি যদি আজকে চাকরি ছেড়ে দেই, আমি জানি না মোস্ট অফ দ্য পিপলের হয়তো ৩ থেকে ৬ মাসের সেভিংও নাই যে মানে ওর উপরে সে চলতে পারবে না। কিন্তু তার যদি ধরেন হয়তো ২ মাসের সেভিং আছে। ওই ২ মাসের সেভিং দিয়ে সে গ্রামে অন্তত ৬ মাস চলতে পারবে। সো মনের বিরুদ্ধে গিয়ে তার ওই ঘানিটা টানতেই হচ্ছে। কারণ তার হাতে আর অপশন নাই। অলসো গ্রামে ধরেন ইনকাম না করলেও আমার মনে হয় ৬ মাস চলা যায়। ইনকাম না, হ্যাঁ, এটা ভালো বলছেন। ইনকাম না হইলেও চলে যায়। ধরেন আপনার যদি মানে মানুষের কি দরকার? একটা থাকার জায়গা। গ্রামে একটা নিজের বাড়ি আছে, বাস হয়ে গেল। বাসা ভাড়া লাগলো না গেল। আপনার হচ্ছে গিয়ে হ্যাঁ, খাবারের বিষয়। হ্যাঁ? আপনি যদি আঙিনাতে কিছু জিনিস মানে এটা একটা আমাদের ব্লেসিং বাংলাদেশীদের, যে আমাদের ভূমি খুবই উর্বর। আমাদের কিছু চাষও করতে হয় না। আপনি কিছু যদি একটা ফেলে রাখেন, একটা কিছু ফল খাইছেন, ফেলে রাখছেন, একটা সবজির বীজ ফেলে রাখছেন, ওইখানে হয়ে থাকে। তো মানে আঙিনাতে কিছু ফেলে রাখলেই আমাদের খাবার ওইখান থেকে উঠে আসতেছে। আর তারপরে যেটা আসতেছে এই যে বিদ্যুৎ, এটা তো আর উপায় নাই। এটার অল্টারনেটিভ সলিউশন কিছু আছে। সো গ্রামে মানুষ কিছু না করেও মানে বেশ অনেক মাস তার পক্ষে সারভাইভ করা সম্ভব। শহরে মানুষ ইনকাম করতেছে, খরচ করতেছে, ইনকাম করতেছে, খরচ করতেছে। কাইন্ড অফ আমরা একটা র‍্যাট রেস এর মধ্যে দিয়ে আছি। আপনি এই র‍্যাট রেসটা স্কিপ করলেন কিভাবে? কেউ যদি করতে চায় তাকে কি বলবেন? এই rat race টা এটা হলো যে হুমায়ূন আহমেদের মনে হয় এরকম একটা উক্তি ছিল, আমার এক্সাক্টলি মনে নাই। যে মানে কোন একটা মানুষ যদি কোন কিছু করতে চায়, মানে ট্রুলি বিশ্বাস করে যে সে এটা করবে, তাইলে হচ্ছে গিয়া প্রকৃতি একদম আটঘাট বেঁধে নামে ওই ওই জিনিসটা যেন হয়, এটা নিশ্চিত করে দেয়। কারণ কেউ যদি খুব করে চায় যে সে এটা করতে চায়, সেটা হয় আসলে। কারণ ওইটার জন্য সে ওই এফোর্টটা দেওয়ার মতো তার মেন্টালিটি থাকে, ওই প্যাশনটা থাকে, আস্তে, আস্তে হয়ে যায়। সো কেউ যদি হচ্ছে এই র‍্যাট রেস এভয়েড করতে চায়, ১ম এই তার বিলিভ করতে হবে যে সে ট্রুলি এই র‍্যাট রেস থেকে বের হইতে চায়। এবং তারপরে ওই যে বললাম যে একদম লিটারেলি খাতা কলম নিয়ে বসতে হবে। যে এইখান থেকে বের হইলে আমি কি পাবো? কি হারাবো? গ্রামে গেলে আমি কি পাবো? কি হারাবো? তারপরে আমি মানে মানুষ যেহেতু মানে একা একটা সময় পরে তো আর একা মানুষ থাকে না। তার সাথে কানেক্টেড অনেক মানুষ থাকে। তার পরিবার থাকে। সো সবার জন্য এই জিনিসটা কিভাবে ইমপ্যাক্ট করবে, মানে এই সবাই মিলে যদি হচ্ছে গিয়ে এই ডিসিশনটা নেয়, এই সমস্ত ক্যালকুলেশন করে তারপরে তার সিদ্ধান্ত নেওয়া উচিত যে কেউ এই ড্রাস্টিক চেঞ্জটা তার লাইফে চায় কিনা। মানে যেই সিদ্ধান্তই নেক আসলে কিছু পেতে হবে, কিছু হারাইতে হবে। 100%। মানে ঢাকায় বা একটা বড় টাউনের থেকে গেলেও আসলে কিছু জিনিস হারাইতে হবে, কিছু জিনিস পাবে, গ্রামে গেলেও আছে। সো সবার হচ্ছে নিজের ক্যালকুলেশনটা আসলে করা উচিত যে সে এই র‍্যাট রেস থেকে বের হবে কিনা হুম, হুম। বা থাকবে কিনা। সো এই পয়েন্ট হচ্ছে রকমারির সোহাগ ভাই একটা কথা বলতেছিল একবার, সেটা হচ্ছে যে করোনার সময় ওনাকে একজন বলছে যে পেঁপের পাতা খেতে আরকি। পেঁপের পাতা দিয়ে পানি গরম করে খেতে। তো উনি বলতেছে ঢাকার মধ্যে পেঁপে গাছ কই পাবো? পরে হচ্ছে উনি চিন্তা করলো আচ্ছা ঠিক আছে দেখি আশেপাশে পেঁপে গাছ পাওয়া যায় কিনা। তারপর উনি বলল যে উনি বাসা থেকে অফিসে যাওয়ার পথেই পেঁপে গাছ দেখা শুরু করছে। মানে রাস্তার মধ্যে, অফিসের কোনায় সব জায়গায় দেখতেছে এখন পেঁপে গাছ। সো কেউ যদি আসলে মন থেকে কিছু খোঁজে, কিছু চায়, মেবি সেটা অটোমেটিক্যালি আসার একটা হ্যাঁ, হ্যাঁ। পথ তৈরি হয়ে যায়। মানে একটা আধ্যাত্মিক একটা ব্যাপার হয়ে যায়। ওই জিনিসগুলাই বারবার সামনে আসে। ওই ভাবনাগুলাই বারবার মানে ঘিরে থাকে। হয়ে যায় আরকি আস্তে, আস্তে। আপনি তো গ্রামে এখন থাকতেছেন। গ্রামে একটা কমন জিনিস হচ্ছে গ্রামের ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্সটা আসলে কি? বা আপনি নিজে ভিলেজ পলিটিক্স করেন কিনা? না, আমি ভিলেজ পলিটিক্স করি না। আসলে আমরা বাংলাদেশীরা কেউই পলিটিক্স এর বাইরে না। সো শহরেও পলিটিক্স চলতেছে, গ্রামেও পলিটিক্স চলতেছে। এইটা আসলে আমরা জাতিগতভাবে আমরা পলিটিক্যাল মাইন্ডেড। সো আমরা পলিটিক্স এর বাইরে মানে একদমই যাইতে পারবো না। আর ভিলেজ পলিটিক্স আসলে যে অর্থে এই শব্দটা বলে, হ্যাঁ, এইগুলা টুকটাক হয়, এটা সত্য কথা। কিন্তু এটা হচ্ছে গিয়ে এড়ানো যায় চাইলে। এগুলোর মধ্যে না জড়ায়েও থাকা যায়। এটার আমার একটা নিজস্ব মানে পছন্দের লাইন হচ্ছে যে, "If you want to deal with them, be one of them." হ্যাঁ? এইভাবে দিব্যি চলে যাইতেছে। কোনো সমস্যা হয় না আরকি। ধরেন স্পেশালি আপনি একজন আইটি প্রফেশনাল। সো দেখা যায় আপনি গ্রামে থেকেও একটা ভালো ইনকাম করতেছেন। আপনি যদি ভালো ইনকাম করেন এটা রিফ্লেক্ট আপনার লাইফস্টাইলে পড়ে। সো গ্রামের দিকে মানুষ আসলে এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আরকি। আপনি ফেস করছেন কিনা কিছু? না, করি নাই। বিকজ আমি আসলে যে লাইফস্টাইল লিড করি এটা খুবই অর্ডিনারি লাইফস্টাইল। একদম। মানে সুপার অর্ডিনারি। কিন্তু ইনফেক্ট গ্রামের অনেক মানুষের চেয়েও আমি অর্ডিনারি। আমার একটা কাউন্টার আছে। সেটা হচ্ছে যে আপনি গ্রামে ড্রোন উড়াইতেছেন। আহ এটা ট্রু, কিন্তু আমি যে গেটআপে আমি ওইখানে
বাঁচতেছি, ধরেন যেইভাবে হচ্ছে গ্রামের ভ্যান বা অটোর অপেক্ষা করতেছি এক জায়গায় চলাফেরা করার জন্য, আমি ৪ চাকা ২ চাকা কোনো কিছু ইউজ করি না। মানে সব মিলায় ওভারঅল, এবং হচ্ছে আমাদের ওইখানে আমরা কোনো বিল্ডিংও করি নাই। আমরা হাফ বিল্ডিং করে থাকতেছি টু ব্লেন্ড ইন, সিম্পল। বিকজ হচ্ছে মানে আমি আসলে যাদের সাথে থাকবো বা যে পরিবেশে থাকবো, ওইখানে খুব বেশি স্ট্যান্ড আউট করা ক্ষতিকর এই অর্থে যে মানে কমিউনিটি আসলে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে না। দে ফিল লাইক যে আমাদের মধ্যে একটা এলিয়েন চলে আসছে। সো মানে কমিউনিটিতে বিলং করার জন্য আসলে মানে কমিউনিটির মতো হয়ে থাকাটা আমি মনে করি ওকে। আর এটা যে আমি প্রিটেন্ড করতেছি তাও না। আমি আপনি বহু আগে থেকে আমাকে চিনেন। আমি আসলে সবসময়ই নরমালি চলছি। এমনও দিন গেছে, এটা অন ক্যামেরাই বলি, সেটা হচ্ছে এমনও দিন গেছে যে আমি হয়তো ফুটপাত থেকে ৳৫০ র টি-শার্ট পরেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোল প্লে করে বেড়াইছি। মানে এতে আমার কিছু যায় আসে না। সো আমি অ্যাজ লাইক এরকমই। এখন কোনো সমস্যা হচ্ছে না। হোয়াট ইফ কালকে আপনি গ্রামের মধ্যে দিয়ে একটা গাড়ি চালাচ্ছেন, একটা R15 চালাচ্ছেন। আপনি লেটেস্ট iPhone ইউজ করতেছেন, লেটেস্ট স্মার্ট ওয়াচ ইউজ করতেছেন। ডু ইউ থিংক গ্রামের মানুষ আপনাকে অ্যাজ ওয়ান অফ দেম নিবে? না, I don't think so. আমি যদি কমিউনিটি থেকে সিগনিফিক্যান্টলি আলাদাভাবে নিজেকে উপস্থাপন করি, আমি আসলে কমিউনিটির মেম্বার থাকতে পারব না। তারা আমাকে ওইভাবে অ্যাকসেপ্টই করবে না। তারা আমার সাথে মানে এখন যেরকম দেখা হইলেই অনেক কিছু শেয়ার করে, যেগুলো আমার সাথে রিলেভেন্ট না। কিন্তু আমি খুবই আগ্রহ নিয়ে শুনি। আমি কোনো অপিনিয়ন দেই, ক্ষেত খাবার নিয়ে, যেগুলো নিয়ে আমি তেমন কিছুই জানি না। আমি তাদের থেকে শিখতেছি, আমি কিছু বলতেছি, আমার সাথে ওপেনলি কথা বলে, এবং সবাই আমাদেরকে খুবই পছন্দ করে, নিজেদের মতো করে নিছে। আমরা যদি একেবারেই অন্যরকম হইতাম, মানে আউট অফ দ্য বক্স কিছু হইতাম, তারা আমার মনে হয় না যে এইভাবে নিতে পারত। যেমন আমি, আপনি, আমরা ছোটবেলায় গ্রামে বড় হইছি। দেন পড়ালেখা, ক্যারিয়ার অন্যান্য কিছুর জন্য শহরের দিকে গেছি। শহরে একটা লাইফের মধ্যে আসছি। আপনার কাছে আমার কোয়েশ্চেন যে গ্রামে গেলে অনেক সময় এটা দেখা হয় যে ও সম্ভবত ঢাকায় ভালো করে নাই বা ও সম্ভবত জীবনে সফল হয় নাই। এজন্য আবার গ্রামে চলে আসছে। এইটা কিভাবে দেখেন? এটা অনেকে ভাবতে পারে। হ্যাঁ, এই ভাবনাটা তো আসলে ঠেকানো যাবে না। কিন্তু আমার মনে হয় যে যার সফলতা তার ডিফাইন করা থাকলে এটা কোনো কষ্টের কারণ হবে না। আমি যদি এইভাবে দেখি যে আমি আসলে যে শান্তিপূর্ণ জীবন যাপন করতে চাইছিলাম, যেরকম পরিবেশে, আমি সেইটা অ্যাচিভ করতে পারছি। সো আমি যেটা চাইছি সেটা করতে পারছি। দ্যাটস মাই সাকসেস। তো আমি আসলে আমার ড্রিমটা অ্যাচিভ করতে পারছি। এই অর্থে আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর মানুষজন আসলে যেইভাবে দেখে, আমার আসলে মানুষজনকে বলে তো আসলে পার্সপেক্টিভ চেঞ্জ করানো সম্ভব না। বাট মানুষজনের সাথে মিশে মানুষকে এই ভাইব দেওয়া সম্ভব যে আসলে তারা যেভাবে ভাবছে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে এই লাইফ চুজ করছি। মানে ব্যাপারটা ডিমোশন না, ব্যাপারটা হচ্ছে ইনটেনশন। রাইট। গুড পয়েন্ট ভাই। ইটস নট এ ডিমোশন, ইটস এন ইনটেনশন। এবং নিজের মনের কথা শুনে একটা স্টেপ অ্যাকশন নিতে পারা মেবি আল্টিমেট সাকসেস। যারা গ্রামে মুভ করতে চায় একটা টেনশনে থাকে যে আমার তো কারেন্টই থাকবে না। সো আপনি ইলেকট্রিসিটি প্রবলেম কিভাবে সলভ করছেন এবং কত টাকা হইলে আসলে ইলেকট্রিসিটি প্রবলেম মোটামুটি সলভ করে ফেলা যায়? এটা সম্পর্কে আমি মোটামুটি অ্যাওয়ার ছিলাম যে গ্রামে গেলে এই ঝামেলাটা আমার পোহাইতে হবে মাস্ট। সব ঠিক থাকলেও এটা ঝামেলা হবে। এবং হইছেও তাই। বাড়ি করার পরে ১ম এই আমরা হচ্ছে একটা সোলার সেটআপ করে নিই। তো আমার সোলার সেটআপটা খুবই মিনিমাল সেটআপ, ছোট সেটআপ। ওইটাতে আমার লাইট এবং ফ্যান এইটুকু পর্যন্ত চলে। আর মানে কম্পিউটার ব্যাকআপ দেওয়ার অনেক, বেশ কয়েক ঘন্টা কম্পিউটার ব্যাকআপ দেওয়ার মতো সেটআপ আছে আরকি। আমাদের চলে যাচ্ছে। বিদ্যুতের সমস্যার সময় এটা ভালোই ব্যাকআপ দেয়। কিন্তু কেউ যদি চায় যে আমি আরো আরকি স্বয়ংসম্পূর্ণ হইতে চাই, আমি লাইনের বিদ্যুতের উপর নির্ভর করবই না, বা লাইনের বিদ্যুৎ ইউজই করব না? ইউজই করব না, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে মানে আমি মোটামুটি আমি এই বিষয়ে একেবারেই খুব বেশি দক্ষ না। আমি ঘাটাঘাটির এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। ৪-৫ জনের একটা ফ্যামিলিতে মোটামুটি ইনিশিয়ালি ৳২ থেকে ৳২.৫ লাখ খরচ করে এমন একটা হাইব্রিড সেটআপ করা সম্ভব, যেটা আমি অফ গ্রিডে ইউজ করতে পারব। সো দিনের বেলায় আমি একদম সোলারে চললাম, রাতের বেলা ব্যাকআপে চললাম। এটা পসিবল। এটা হুম। খুবই পসিবল, এবং তাহলে হচ্ছে গিয়ে যে বিদ্যুতের সমস্যা থেকে মোটামুটি মুক্তি। আপনাদের গ্রামের কথা জানি না। আপনাদের গ্রামে আসলে গরম কেমন বা এসি লাগে কিনা? এসি লাগাইলে লাগানো যায়। কিন্তু আমরা সবাই হইলাম, অনেকের হয়তো এটা পছন্দ নাও হইতে পারে। ধরেন আমাদের ফ্যামিলিরই কারো হয়তো মাঝে এরকম মনে হইছে। ইনফেক্ট আমারও মাঝে মনে হয় যে অনেক গরমে এসি থাকলে তো বেশ আরাম হইতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি দেখছি, আমার পাস্ট এক্সপেরিয়েন্স বলে যে এসি রুমে থেকে আমি বেশি সমস্যায় পড়ছি, ফুসফুসের সমস্যা, এই জাতীয় সমস্যা, নন এসি রুমের চাইতে। তাই গরম আমাকে যতটা না কাবু করে, তার চাইতে বেশি আমাকে দুর্বল করে ফেলে এই যে কন্ট্রোলড ইয়ার এনভায়রনমেন্ট, কন্ট্রোলড এয়ার এইটা।
সো এসি আমরা লাগাই নাই। এসি লাগানোর প্রয়োজনীয়তা হ্যাঁ, মাঝে, মাঝে ফিল হয়। গ্রামে গরম একটু বেশি। তবে ওই যে ন্যাচারাল বাতাস যখন বইতে শুরু করে তখন আসলে সব এসির প্রয়োজনীয়তা উড়ে যায়। আপনার তো বেবি আছে। সো যেটা হয় যে আমাদের শহরে বেবিরা হচ্ছে আসলে ঘরের ভিতর ২ রুম ৩ রুমের ভিতরে জীবন কাটায়। Whereas যখন একটা বেবি গ্রামে রেইজড হচ্ছে, সে তার গ্র্যান্ড-প্যারেন্টস এর সংস্পর্শ পাচ্ছে, মাটির মধ্যে খেলতে পারতেছে, বৃষ্টিতে ভিজতে পারতেছে চাইলে। ফ্রেশ মাছ, আশেপাশ থেকে ফ্রেশ মাছ খেতে পারতেছে, শাকসবজি খাইতে পারতেছে। সো আপনার বেবি বড় হচ্ছে আপনার চোখের সামনে, যেখানে হচ্ছে সে ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট এ বড় হচ্ছে। সো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে বা আপনি এনজয় করেন কিনা? এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি ছোটবেলায় তো আসলে আমার একটা মানে মোটামুটি একেবারে শৈশব যেটা ওইটা কাটছে গ্রামেই। তো ওই গ্রামীণ পরিবেশে বড় হওয়ার যে মজাটা, ওই যে প্রকৃতির সাথে যে কানেকশনটা, এটা তৈরি হওয়ার সুযোগ হয়। আর গ্রাম বলতে গেলে হচ্ছে গিয়ে একটা ওপেন ফিল্ডের মতো। যেখানে হচ্ছে গিয়ে অনেক ভিন্ন, ভিন্ন মানুষ, ভিন্ন, ভিন্ন আত্মীয়, কাছের হোক বা দূরের হোক অনেক মানুষ থাকে আরকি। আমার মনে হয় যে বাচ্চাদের সোশ্যাল স্কিল এর জন্য ওই ভিন্ন, ভিন্ন মানুষের সাথে মিট করা, তাদের সাথে ইন্টারেক্ট করাটা খুব হেল্প করে। তো আমার বাচ্চা যেহেতু এই সুযোগটা পাচ্ছে, আমিও দেখি ও মানে খুবই এখন ২ বছর বয়স। ও মানে মানুষের সাথে মিট অ্যান্ড গ্রিট করতে পারে, সালাম-টালাম দেয়, ও উত্তর দেয়। যদিও বাচ্চা সবার সাথে কথা বলার চেষ্টা করে। এই জিনিসটা শহরে একটু কঠিন হয়ে যাইত বিকজ শহরে আসলে ১ম কথা মা-বাবা বাচ্চাদের নিয়ে একটু সোশ্যালাইজ করতে যাবে, সময়টাই তারা খুব কম পায়, সময় পায় না। সোশ্যালাইজ করবে কখন? সোশ্যালাইজ করতে যদি আমি অফিস শেষে যাইতে চাই, তখন আর যার কাছে যাবো সেও ক্লান্ত। তার ফ্যামিলি টাইম দরকার আছে। সোশ্যালাইজ করার স্কোপ নাই। ওই ছুটির দিনে তারা হয়তো কোথাও যায় তারপরেও জিনিসটা ওইভাবে অত স্বতঃস্ফূর্তভাবে হয় না আরকি। আর গ্রামের এই যে প্রাকৃতিক পরিবেশে বড় হওয়ার সাথে, সাথে ফ্রেশ নিঃশ্বাস নিতে পারতেছে, গ্রামীণ জিনিসপত্র চিনতেছে, খাচ্ছে-দাচ্ছে। এই জিনিসটা মানসিক এবং শারীরিক দিক থেকে বেশ পজিটিভলি ইফেক্ট করতেছে আমি দেখতে পাচ্ছি। অনেকেই চিন্তা করে গ্রামে চলে যাবে, কিন্তু বাচ্চার পড়াশোনা। হুম। ঢাকায় যেভাবে প্রি স্কুল, এই স্কুল, ওই স্কুল আছে, গ্রামে আসলে অত সুযোগ সুবিধা নাই। সো এই বিষয়টা আপনার বাচ্চার জন্য স্পেশালি আপনি কিভাবে ভাবতেছেন? এটা খুবই ভ্যালিড একটা কনসার্ন। কারণ হচ্ছে পড়াশোনার সুযোগ সুবিধা শহরের মতো গ্রামে না। তো এইটার জন্য আসলে ১ম এই দরকার বাচ্চার মায়ের সাপোর্ট। যে সে আসলে অ্যাকসেপ্ট করতেছে কিনা এই ট্রানজিশনটা। মানে আমরা যখন গ্রামে চলে যাবো এই ডিসিশনটা নিছি। এই আইডিয়াটাতে আসলে ফ্যামিলি মেম্বারদের সাবমিট করা প্রয়োজন। মানে এইসব জিনিসগুলা ভেবে এবং আ বাচ্চার বিষয়ে সবচাইতে বেশি কনসার্ন থাকে বাচ্চার মায়ের। তো এই গ্রামে চলে গেলে পরবর্তী জিনিসটাতে কি হবে না হবে এই বিষয়ে আপনার প্রতি ফ্যামিলি মেম্বারদের ফুললি ট্রাস্ট করা প্রয়োজন। এটা হচ্ছে নাম্বার 1। সো ট্রাস্ট করলো এরপরে আপনার দায়িত্ব এটা এনশিওর করা যে বাচ্চা প্রপার এডুকেশন পাচ্ছে কিনা। তো আমি বলতে পারেন এই ক্ষেত্রে লাকি। আমি তো টাঙ্গাইলের একটা থানা শহরের একটা গ্রামে থাকি। সো টাঙ্গাইল শহরটা হচ্ছে এডুকেশন সিটি বা শিক্ষার শহর এরকম একটা নামে পরিচিত। এখানে মানে ভালো এডুকেশনের সুযোগ পর্যাপ্ত আছে। আমার মেয়ের জন্য আমি মনে করি না যে ভালো পড়ানোর কোনো সুযোগের অভাব হবে। যারা এরকম গ্রামে যাওয়ার কথা চিন্তা করতেছেন, তাদের যদি এমন সিচুয়েশন থাকে যে পড়াশোনার কোনো একটা ইস্যু হবে, এইটা ডেফিনিটলি সলিউশন করে যাওয়ার চেষ্টা করবেন। না হলে আসলে লং টার্ম গ্রামে থাকার যে প্ল্যান, এটা বাস্তবায়ন করা ডিফিকাল্ট হয়ে যাবে। যারা শহর ছেড়ে গ্রামে চলে যেতে চায়, তাদেরকে কি পরামর্শ দিবেন? যারা শহর ছেড়ে গ্রামে চলে যেতে চায় তাদের জন্য পরামর্শ হচ্ছে ১ম এই মৌলিক কোয়েশ্চেনটা করতে হবে। আসলে আমি শহর ছেড়ে গ্রামে চলে যেতে চাচ্ছি কি? I really believe that আমার গ্রামে চলে যাওয়া দরকার কিনা? এইটা আগে নিজে প্রশ্ন করতে হবে যে আমি কেন গ্রামে চলে যেতে চাই? এই কেনর উত্তরগুলা শুরুতে পাওয়া প্রয়োজন। তারপরে হচ্ছে গিয়ে শহরে থাকতে আমি কি সুবিধা পেতাম যেগুলা গ্রামে গিয়ে পাবো না? শহরে কি অসুবিধা ছিল যেগুলা গ্রামে গিয়ে আমি সেগুলা পাবো? এই হোল জিনিস এনালাইসিস করে তারপরে আমার সাথে যারা যাবে তারাই আসলে ট্রুলি ওইখানে থাকতে চায় কিনা। তারপরে পড়াশোনা, নাগরিক সুবিধা ইত্যাদির জিনিসগুলা আমি গ্রামে চলে গেলে কিভাবে ডিল করব। এটা হচ্ছে গিয়ে প্রত্যেকের নিজস্ব একটা পার্সোনালাইজড অ্যাসেসমেন্ট এনালাইসিস করে দেখতে হবে যে আসলে গ্রামে যাওয়া তার জন্য সুইটেবল কিনা। এখন ঢালাওভাবে সবাই যদি গ্রামে চলে যাওয়ার ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে গ্রামে চলে যাইতে থাকে এবং আসলে সারভাইভ করতে না পারে, তখন আরো আরকি জিনিসটা ব্যাকফায়ার করবে। শুরুতে আগে বোঝা দরকার যে আমার গ্রামে কেন যেতে হবে এবং সত্যি আমি গিয়ে থাকতে চাই কেন? কিভাবে? সমস্যাগুলো হইলে কিভাবে রিজলভ করব? এটা ঠিকঠাক করে তারপরে যাইতে হবে আরকি। থ্যাংক ইউ সো মাচ পিয়াস ভাই, আজকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। এবং অডিয়েন্সদেরকে আমি বলতে চাই, ভাই কিন্তু আজকে গ্রাম থেকে আসছে শুধুমাত্র এই পডকাস্টটার জন্য। উনাকে ধন্যবাদ এবং আপনারা যারা দেখতেছেন আপনাদেরকেও ধন্যবাদ।
ভাই এনি লাস্ট রিমার্কস? থ্যাংক ইউ। সবাইকে অনেক ধন্যবাদ এই কথাগুলো শোনার জন্য। আমি আসলে ব্রেইন ওয়াশ করার জন্য কাউকে কিছু বলি নাই। ডেফিনিটলি আমার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করছে যে, এই গ্রামীণ জীবনটা শুরু করা আমার ক্ষেত্রে কাজ করছে। আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো কাজ করবে, অনেকের ক্ষেত্রে কাজ নাও করতে পারে। আপনারা যদি জেনুইনলি চান এই জিনিসটা, তাহলে আমি বলব আপনারা জিনিসটা আগে মানে অ্যাসেস করেন যে এটার প্রয়োজনীয়তা। যদি মনে করেন দিস ইস দ্য গুড লাইফ ফর ইউ, গো ফর ইট। থ্যাংক ইউ ভাই।